যশোরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। এদিকে ইইউভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের বৈঠক। জানাবো রাজনৈতিক দলের চাপে ভুল পথে পা দেওয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন, বলছেন ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। যশোরের শার্শায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। স্থানীয় দলীয় সূত্রে জানায়, শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা বিকেল 3টায় নিজামপুর ইউনিয়নের গোরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। সোমবার থেকেই এই নিয়ে গোরপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এই কারণে সকাল থেকে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়। দুপুর 1টার দিকে তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ, মফিকুল ইসলাম গ্রুপ। তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করেন। একই সঙ্গে অন্তত 12টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি, হামলায় তাদের 7 জন নেতাকর্মী আহত হয়েছেন। ইইউভুক্ত 8 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের বৈঠক। ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে ইইউভুক্ত 8টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের 8 দেশের প্রতিনিধিগণ হলেন জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রুস্টার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত গ্রিব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স মারিয়ান রেবেকা নাইফ সুর্ট, সুইডেনের হেড অব পলিটিক্যাল ও ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন থ্রিস উদ্রস্টা। বৈঠকে অংশ নেওয়া রাষ্ট্রদূত ও জামায়াত নেতারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাজনৈতিক দলের চাপে ভুল পথে পা দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, তারা চাইলে নির্বাচন দিয়ে দেব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য হতাশ হওয়া স্বাভাবিক। যারা ডেইলি স্টারের পক্ষ থেকে নেওয়া সাক্ষাৎকারটি শুনেছেন তারা অনেকেই হতাশ হয়েছেন বোধহয়। এর পরের বাক্যটি ছিল আরও হতাশাজনক। তিনি বলেছেন, জনগণ পর্যন্ত যেতে পারবো না, রাজনৈতিক দল পর্যন্তই। জনগণের কাছে যেতে হলে আবার একটা রেফারেন্ডাম। বাক্যটি তিনি শেষ করেননি, তবে তার অভিব্যক্তি বলছিল তিনি বেশ বিরক্ত, হতাশ ও ক্লান্ত। অথচ দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে বেশ অনেক দিন পর্যন্ত তাকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপোষহীন মনে হয়েছিল। প্রথম দিকে মনে হয়েছিল এই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে ডক্টর ইউনূস একাত্ম। আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের মতো তিনি নষ্ট স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মানুষ নন। তারুণ্যের প্রত্যাশা তিনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। আমরা এখনো বিশ্বাস করি সেই বোধ ও বিশ্বাসের মধ্যেই তিনি আছেন। হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। ঠিক এই সময় আমাদের উচিত হবে তার পাশে থাকা, তার হাতকে শক্তিশালী করা আর তার নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের কাজের ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া। সৃজন তাড়না যাদের থাকে তারা কিছুটা তারাই থাকেন। একে সৃজনশীল মানুষের বৈশিষ্ট্য হিসেবে মেনে নিতে হয়। ডক্টর ইউনূসের মধ্যে এমন কিছু প্রবণতা আছে। আগে একবার নাগরিক শক্তির নাম দিয়ে রাজনৈতিক দল গঠন করলেন। 3 মাসের মধ্যেই ঘোষণা দিয়ে বিলোপ সাধন করলেন। তখন তার চিন্তা, দল গঠন এবং বিলোপ সাধন পুরো প্রক্রিয়াতেই তাড়াহুড়ার দোষে দুষ্ট মনে হয়েছে। কিন্তু তার যোগ্যতা, দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা আর ব্যক্তি হিসেবে সততা নিয়ে কোনো সন্দেহ কখনোর কারণ ঘটেনি। এখন তিনি এই দেশের হাল ধরেছেন। কিন্তু আজ তিনি যখন বললেন জনগণ পর্যন্ত যেতে পারবো না, তাহলে আবার একটা রেফারেন্ডাম, তখন যেন ক্লান্তি দেখা যায় আর শোনা যায় উদ্যমে ভাটা পড়ার আওয়াজ। কিন্তু আজ তো ডক্টর ইউনূস, তার অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের স্বপ্নের নির্যাস। এই স্বপ্ন রচিত হয়েছে হাজার হাজার শহীদের রক্ত, আহত বিপ্লবী ও তাদের পরিবারের দীর্ঘশ্বাস দিয়ে। জনগণের কাছে যেতে পারবো না বাক্যটি সেই আকাঙ্ক্ষার সাথে অন্যায় বলে মনে হয়। আমাদের উচিত হবে এই কথা মনে করিয়ে দেওয়া যে এই অন্তর্বর্তী সরকার গঠনের পথ কোনো রাজনৈতিক দল নির্মাণ করে দেয়নি। এই পথ নির্মাণ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ ছাত্র জনতা। তারা সবাই জুলাই মাসে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথেতে নিজেদের জীবন দিতে নেমে এসেছিলেন দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নয়।
কাজেই আজ সংস্কারের প্রশ্ন যদি কারোর সঙ্গে বোঝাপড়া করতে হয়, তা করতে হবে সেই সব মানুষের সঙ্গে। প্রকৃতপক্ষে আবার একটা রেফারেন্ডামের কোনো প্রয়োজনও তো নেই। রেফারেন্ডামের মধ্যে দিয়ে কি আমরা এই সরকার গঠন করেছি? যেই জনস্রোত সরকার গঠন করেছে তারাই তো একই সঙ্গে ঠিক করে দিয়েছে কি হবে এই সরকারের দায়িত্ব, এবং সেই দায়িত্ব এই সরকার ঠিকঠাক বুঝেই 6টি সংস্কার কমিশন গঠন করেছে। সরকার তো ঠিক রাস্তায় হাঁটছিল, হঠাৎ রাজনৈতিক খানাখন্দে পড়ে হোঁচট খেলে তো চলবে না। যে লক্ষ্য ঠিক করেছেন সেই লক্ষ্য থেকে একচুল এদিক সেদিক হওয়ার কি এই সরকারের কোনো সুযোগ আছে? সংস্কারের লক্ষ্যই কি এই সরকারের একমাত্র বৈধতা ও ম্যান্ডেট নয়? এখান থেকে বিচ্যুত হওয়া মানেই কি বৈধতার ভিত নড়ে যাওয়া নয়? বরং ডক্টর ইউনূস যেটা বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে হবে না, নির্বাচন দিয়ে দেব, এই পথে পা বাড়ানোর কোনো ম্যান্ডেট বা বৈধতা এই সরকারের নেই। যদি এটা করতে চান তাহলে বরং সরকারকে জনগণের কাছে যেতে হবে, রেফারেন্ডামের আয়োজন করতে হবে, কারণ জনগণ আপনাদের এই ম্যান্ডেট দেয়নি, এই কাজের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করেনি। তাহলে কি সরকার নির্বাচন করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। এটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে। নির্বাচন না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে কি করে? নির্বাচন তো হতেই হবে। তবে নতুন বাংলাদেশের মানুষের জন্য কেমন নির্বাচন হবে, কেমন সংবিধানের আলোকে হবে, এগুলো ঠিক না করে আপনি কোন নির্বাচন করবেন? আবার একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করার নির্বাচন? তা হতেই পারে না। এদেশে অতীতেও এমন অনেক অরাজনৈতিক সরকার গঠিত হয়েছিল, তাদের কথা শ্রদ্ধা ভরে কেউ উচ্চারণ করে না। যদি এই সরকার সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের ভিত্তি নির্মাণ করে দিয়ে যেতে না পারে, যা কেবল রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব, তাহলে আপনারাও বাংলাদেশের ইতিহাসের অন্ধকারে তলিয়ে যাবেন। যদি নির্বাচনের মধ্যে দিয়ে আবার একটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে জুলাই বিপ্লবে নিহত গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য গত 53 বছরে প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদদের প্রতি অন্যায় করা হবে। এদেশের খেটে খাওয়া মানুষ আর কোনোদিন কাউকে বিশ্বাস করবে না। মানুষের হৃদয়ে শাসক সম্পর্কে একটি স্থায়ী অবিশ্বাস তৈরি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেও একাধিকবার বলেছেন, আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। বাক্যটির সঙ্গে আরও একটি বাক্য এখন যোগ করে দিতে হবে, আমাদের ভুল করারও কোনো সুযোগ নেই। জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন, বলছেন ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে 24-এর ছাত্র জনতার জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লব ইতিহাসের একটি ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশকে আল্লাহ উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে আমরা কি চাষ করব, কিভাবে চাষ করব, তা আমাদের উপর নির্ভর করবে। জন আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ দোয়া করছে ও চাচ্ছে ক্ষমতা যেন ভালো লোকেদের হাতেই আসে। লোকেরা বলছেন যে তারা অপেক্ষা করছেন। তিনি বলেন, জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষ জামায়াতের হয়ে কাজ করতে চাওয়ার অভিব্যক্তিও তুলে ধরেন তিনি। দলের নেতাদের শহীদ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার ষড়যন্ত্র আছে, থাকবে। দুনিয়া যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। কোনো সময়ই এই ধরনের ষড়যন্ত্রের বাইরে ছিল না। হযরত আদম আলাইহিস সালামের বিরুদ্ধেও শয়তান ষড়যন্ত্র করেছিল। এই জন্য মানুষ শয়তান ও জিন শয়তান থেকে বাঁচার জন্য কোরআনে একটি সূরা নাজিল হয়েছে করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর মকবুল বান্দা হওয়ার জন্য দুটো জিনিস, তাকওয়া ও তাওয়াক্কুল অর্জনের কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নিরেট কোনো রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠনও নয়, আবার শুধু দাওয়া সংগঠনও নয়, দিনের একটি পূর্ণাঙ্গ সংগঠন। এখানে সমস্ত উপাদান আছে, কোনো কিছু বাদ নেই। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এই জায়গা যেন নষ্ট না হয়, যেন যত্ন নেওয়া হয়, নেতাকর্মীদের সতর্ক করেন তিনি বলেন, আমরা যদি মানুষের ভালোবাসাগুলোর যত্ন নিতে পারি, তাহলে দিন কায়েমের আমাদের ক্ষুধা ও পিপাসা আল্লাহ পূরণ করে দিবেন। আমরা আমাদের জন্য দিনের বিজয় চাচ্ছি না, আমাদের মিলাতের জন্য চাচ্ছি। মিল্লাত বিজয় পেলে আমরাও তার অংশীদার হব ইনশাল্লাহ। জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গিয়ে আমরা হাবভাব দেখাবো, স্বাদ নেব, আল্লাহ যেন এই নাপাক চিন্তা থেকে আমাদের মনকে মুক্ত রাখেন। অতীতের মুরব্বীরা অনেক উদাহরণ সৃষ্টি করে গেছেন, ওইটাকে সামনে রেখে আরো সুন্দর সুন্দর উদাহরণ সৃষ্টি করব আমরা, তাহলেই তারা সার্থক হবেন। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।